আমরা শেষ দিকে চলে আসছি। এখন আপনার এলাকা নিয়ে যদি কিছু কথা বলি, সেটা হচ্ছে আপনার যেই ২ টি উপজেলা আছে আপনার আসনে, সে ২ টি আসনের জন্য আপনি আসলে কি করতে চান? জনতার কাছে আপনার ইশতেহারটা আসলে কি? দেখুন, ইশতেহার বলতে আপনি সম্ভবত বলছেন আমি কি ফিজিক্যাল ডেভেলপমেন্ট করতে পারি, কি প্যাকেজ রেডি করতে পারি। আমার একটু আইডিয়াটা ভিন্ন। অ্যাজ এ মেম্বার অফ অ্যাজ এ এমপি আমার কাজটা কি? বাংলাদেশে এমপিদের কাজ কি আসলে? আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। একটা ভুল অ্যাজাম্পশনের মধ্য দিয়ে আমরা যাই, এমপিরা রাস্তা করবে, স্কুল কলেজের বিল্ডিং করে দিবে, এমপিরা উন্নয়ন কর্মযজ্ঞে হাত দিবে। আমার কাছে মনে হয়েছে একজন এমপির মূল কাজ রাষ্ট্রের পলিসি তৈরি করা। আমাদের খাদ্যনীতি, আমাদের স্বাস্থ্যনীতি, আমাদের শিক্ষানীতি, আমাদের বাণিজ্য নীতি, ফরেন পলিসি, আমাদের সীমান্তের পলিসি, আমাদের প্রতিবেশীদের সাথে আমাদের রিলেশনশিপস, আমাদের অপরচুনিটিস তৈরি করা, আমাদের জব ক্রিয়েট করা, আমাদের ইকোনমিকে স্ট্রং এনাফ করা, বাজেটকে কল্যাণমুখী করা, নাগরিক বান্ধব করা। এগুলো নিয়ে কন্ট্রিবিউট করাটাই এমপিদের মূল কাজ, পলিসিগত লেভেল, একটা দেশের পলিসি মেকার এমপিরা। তো আমার ফোকাস সেদিকেই। আমি নিজে পড়াশোনার চেষ্টা করছি, কনস্টিটিউশনকে বোঝার চেষ্টা করছি, রুলস অ্যান্ড রেগুলেশন বোঝার চেষ্টা করছি। আমি চাই পার্লামেন্টে যদি আল্লাহ আমাকে কবুল করে তাহলে পার্লামেন্টের বিতর্কে আমি ভালোভাবে কন্ট্রিবিউট করতে চাই। রাইট ট্র্যাকে দেশকে নেওয়ার জন্য আমার পক্ষ থেকে যতটুকু দেওয়ার সেটি দিতে চাই। দেশের সম্ভাবনার দরজাগুলো খোলার জন্য যদি মিনিমাম কোনো ভূমিকা রাখতে পারি সেই কাজটা করতে চাই। আল্লাহ যদি সরকারি কবুল করে তাহলে সরকারের জন্য পলিসি অ্যাডপ্ট করতে চাই। আপনাকে আগেই বলেছি লোকাল অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে আমার কিছু প্ল্যান আছে এবং এ বিষয়ে বোঝাপড়ার চেষ্টা করছি। কারা ব্যবস্থাপনা নিয়ে আমি দীর্ঘদিন কারাগারে ছিলাম, 6 টাইম কারাগারে ছিলাম। তো কারাগার সংস্কার নিয়ে আমার কিছু পরিকল্পনা আছে। আল্লাহ যদি সুযোগ থাকে কন্ট্রিবিউট করার, পলিসি লেভেলে আলাপ আলোচনার ভিত্তিতে কাজ করার নিয়ত আছে। বাংলাদেশের ট্রাফিক সিস্টেম নিয়ে একটা কাজ করার তৃষ্ণা আছে। স্পেশালি এই যে শহর, ঢাকা শহর, প্রতিদিন মানুষ বাড়ছে। প্রতিদিন আপনি এ ধরনের কনক্রিটের ডেভেলপমেন্ট করে, ব্রিজ বানিয়ে, ফ্লাইওভার বানিয়ে আপনি এই ব্যবস্থাপনাকে ঠিক করতে পারবেন না। এই শহরের 1 কোটি মানুষের 1 ঘন্টা করে যদি ওয়ার্কিং আওয়ার নষ্ট হয় তাহলে 1 কোটি ওয়ার্কিং আওয়ার মানে কি একটা জাতির কতটুকু ক্ষতি সাধিত হয়ে যাওয়া। তো আমার কাছে মনে হয়েছে ঢাকাকে ডিসেন্ট্রালাইজ করা দরকার। ঢাকার অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসেন্ট্রালাইজেশন প্রয়োজন, ইন্ডাস্ট্রিয়াল ডিসেন্ট্রালাইজ প্রয়োজন, ঢাকার হেলথ পলিসিকে ডিসেন্ট্রালাইজ করা দরকার, এডুকেশনাল সিস্টেমকে ডিসেন্ট্রালাইজ করা দরকার। এটি কেবলমাত্র সিটি কর্পোরেশনের কাজ না, রাষ্ট্রের সুনির্দিষ্ট স্টেপ নিতে হবে। আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে অনেক দেশ শখের বসে তারা বাণিজ্যিক রাজধানী করেছে, প্রশাসনিক রাজধানী করেছে। আমাদের দেশে এটা অবভিয়াস, মাস্ট নিডেড একটা কাজ। আমাদের এই ঢাকা শহরকে, এত বড় একটা মেগা সিটিকে কী করে ডিসেন্ট্রালাইজ করা যায় সেটি নিয়ে কাজ যদি সুযোগ পাই আমরা পলিসি লেভেলে কাজ করার চেষ্টা করব। এই তো আমার চিন্তা। আর অ্যাবসলিউটলি আমার জনপদ, আমার জন্মভূমি, মাতৃভূমি, যারা যদি আমাকে সাহায্য করেন পার্লামেন্টে এসে কথা বলার, আমি তাদেরকে কথা দিয়েছি 2টো কাজ বেসিক্যালি করব। আমি পার্লামেন্টে দাঁড়িয়ে আমাদের এলাকাকে স্মার্টলি তুলে ধরার চেষ্টা করব। আমাদের এলাকার জনসংকট, মনস্তত্ত্ব, আমাদের এলাকার প্রবলেমসগুলো, সেগুলো আমি পার্লামেন্টে আমি মাথা উঁচু করে তুলে ধরার চেষ্টা করব যতটুকু আল্লাহ আমাকে সক্ষমতা দিয়েছে। আর ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট বলতে পুরো উত্তরবঙ্গ নিয়ে আমাদের একটু প্ল্যান আছে। আপনি জানেন যমুনার ওপারে 1/3 এরিয়া এবং বাংলাদেশের মোট জনসংখ্যারও অলমোস্ট 1/3 জনসংখ্যা যমুনার ওপার থেকে পঞ্চগড় পর্যন্ত। বাট আনফর্চুনেটলি যে ইকোনমিক ডিস্ট্রিবিউশন বাংলাদেশে, ইকোনমিক ইনফ্রাস্ট্রাকচার, তা উত্তরবঙ্গে কিছু নেই। উত্তরবঙ্গে ইন এ ট্রু সেন্স কোনো ইন্ডাস্ট্রিয়াল পলিসি নেই। সেখানকার লোকদেরকে ঢাকা শহরে এসে গার্মেন্টসে কাজ করতে হয়, রিক্সা চালাতে হয়,
যদি সত্যিকার অর্থে ইকোনমিক জোন তৈরি করতে আমরা ব্যর্থ হই, তাহলে ঢাকা শহরে উত্তরবঙ্গের মানুষকে আসা আমরা বন্ধ করতে পারবো না। এবং ভালো কাজে আসুক, তারা আসছে, গায়ে গতরে খাটছে, পরিশ্রম করছে, বাট সেই আউটপুটটা পাচ্ছে না। আমরা যদি ইন্ডাস্ট্রিয়াল পলিসি নিতে পারি, নর্থ বেঙ্গলে বগুড়া একটা বড় ইকোনমিক জোন হতে পারে, একটা সেন্টার পয়েন্ট। বগুড়াকে বলা হয় নর্থ বেঙ্গলের ক্যাপিটাল, এবং সেই জায়গা নিয়ে কাজ করার সুযোগ আছে। আমরা গভর্নমেন্টে গেলে তো আলহামদুলিল্লাহ, যদি বিরোধী দলেও যাই, আমাদের গভর্নমেন্টের সাথে কথা বলে আমরা বগুড়াকে একটা মডার্ন ইকোনমিক জোন হিসাবে তৈরি করার একটা সুযোগ আছে। এবং আমাদের প্রচুর পরিমাণ পটেনশিয়াল লেবার আছে, প্রচুর পরিমাণ পটেনশিয়াল জেনারেশন আছে, যারা কন্ট্রিবিউট করতে পারে, তাদের বাড়ি থেকে তাদের জব ক্রিয়েট হতে পারে, অপরচুনিটিস তৈরি হতে পারে। তো আমি আমার নির্বাচনী লিফলেটে একটা স্লোগান দিয়েছি, খুলে যাবে সম্ভাবনার অযুত দুয়ার, আদমদিঘি দুপচাচিয়া হবে জনতার। আমি চেষ্টা করব আমার এলাকার তরুণদের হাতে কাজ দেওয়ার, আমার এলাকার ইন্ডাস্ট্রিয়াল পলিসিকে সামনে নেওয়ার, লেবারদের হাতে কাজ দেওয়ার, নাগরিক নিরাপত্তা নিশ্চিত করার, নারীদের জন্য একটা মর্যাদার সম্মানের জীবন নিশ্চিত করার, কৃষক শ্রমিকদের জন্য তাদের ন্যায্য অধিকার এবং সম্মান মর্যাদাকে ফিরিয়ে দেওয়ার, অ্যাডমিনিস্ট্রেটিভ জটিলতাগুলোকে রিমুভ করার, একদম জিরো টাইমে নাগরিক সেবা নিশ্চিত করার একটা প্রচেষ্টা আমি চালাবো ইনশাআল্লাহ। সবশেষ আপনার কাছে জানতে চাবো যে যুব সমাজ যেই বিপ্লব আমাদেরকে এনে দিয়েছে, যে নতুন একটা রাষ্ট্র এনে দিয়েছে, তাদের জন্য আপনি স্পেসিফিক কী করতে চান? না, অসাধারণ, আমাদের এই জেনারেশন অসাধারণ। আমি আমার কাছের মানুষদের সবসময় বলি যে, আমি ফেসবুকে অনেক সময় স্ক্রল করি, সোশ্যাল মিডিয়াতে, তাদের ডিফারেন্ট ইনোভেটিভ আইডিয়া আমাকে খুবই মোহিত করে। আপনি একটা অভ্যুত্থান হয়েছে, অভ্যুত্থানের সময়ের স্লোগানগুলো আপনি খেয়াল করে দেখবেন, এই স্লোগানগুলো কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গ তৈরি করেনি। আমাদের ইয়াং জেনারেশান তাদের ভাষায় কি চমৎকার চমৎকার বিদ্রোহ প্রকাশ করছে। দেওয়াল লিখনগুলো আপনি দেখেন, আপনার রক্তে স্রোত বয়ে যাবে, আপনি ঘর থেকে বের হতে বাধ্য হবেন। যে জেনারেশনকে আমরা কেবলমাত্র মাদকাসক্ত মনে করতাম, যাদেরকে নিয়ে আমরা অনেক হতাশা প্রকাশ করতাম, প্রেম করে আড্ডা দেই, যারা মাদকে জড়িয়ে যাচ্ছে অথবা নেগেটিভ কাজে জড়িয়ে যাচ্ছে, তারা একটা দেশকে ফ্যাসিজমের জাতাকল থেকে মুক্ত করে দিল। ভীষণ রকমের আশাবাদী আমি। এদেরকে যদি সত্যিকার অর্থেই নার্সিং করা যায়, জাতির বৃহত্তর কল্যাণে কাজে লাগানো যায়, তাদের হাতে কাজ দেওয়া যায়, তাদেরকে প্রোডাক্টিভ ওয়েতে কাজে লাগানো যায়, তারা এই দেশটাকে সুন্দর জায়গায় নেবে এবং তারা লিডার আমাদের আসলে। আমিও একজন তরুণ প্রজন্মের প্রতিনিধি, বাট আমার চেয়েও যারা তরুণ বয়সে নবীন যারা, তারা অনেক কোয়ালিফাইড, তারা অনেক স্মার্ট এবং ডেডিকেটেড। দেশ নিয়ে তারা যে স্যাক্রিফাইসটা করেছে, তাতে তাদেরকে ওয়ান্সে এগেন স্যালুট। তাদের কল্যাণে পাওয়া এই নতুন বাংলাদেশকে গড়ার একটা দায় অনুভব করি। বাট আমি তরুণদেরকে অনুরোধ করি, ডোন্ট হেট পলিটিক্স। যেহেতু সকল ব্যবস্থাপনার কেন্দ্রবিন্দুতে রাজনীতি, পলিটিক্স, আসন্ন নির্বাচনে একটা দল দেশের টেক ওভার করবে, দেশকে কন্ট্রোল করবে, দেশের পলিসি তৈরি করবে, দেশের কল্যাণে কাজ করবে। আমি মনে করি তরুণদের সেই যাত্রায় কন্ট্রিবিউটর হওয়া দরকার। তরুণদের ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। যে রক্তের বিনিময়ে তারা দেশটা এনে দিল, সেখানে কাউকেই ছেড়ে দেওয়া উচিত নয়। তাদের রাজনীতিতে আরও বেশি এনগেজ হওয়া দরকার। দেশের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকা উচিত। দেশের প্রশ্নে ছাড় না দেওয়ার মানসিকতাকে আবার জাগিয়ে তোলা উচিত। রাজনীতিবিদদের উপর নজরদারি করা উচিত। দেশ ভুল পথে পা বাড়ালে তাদের আবার রুখে দেওয়া উচিত। তার মূল স্রোত, আমরা চাই অথবা না চাই, একটা ইলেকশন হবে, সরকার গঠিত হবে। সুতরাং চাওয়া উচিত ভালো সরকার যেন হয়, রাষ্ট্রের জন্য কল্যাণকর, দেশের জন্য কল্যাণকর এমন একটি সরকার যেন হয়। সেক্ষেত্রে তরুণ প্রজন্মের অবশ্যই রোল প্লে করার আছে। শুধুমাত্র আমি বলবো না আমাকে সাপোর্ট দেন, আমার দলকে সাপোর্ট দেন। তরুণরা যে কাজটাকে কল্যাণকর মনে করে, যাদেরকে মনে হয় প্রসপেক্টিভ, যাদেরকে মনে হয় দেশের কল্যাণে কন্ট্রিবিউট করতে পারবে, যাদেরকে মনে হয় মোর ইফিসিয়েন্ট, যাদেরকে মনে হয় মোর ক্যাপাবল, তাদেরকে তরুণদের সাপোর্ট দেওয়া উচিত এবং দেশ গঠনে তাদেরকেও সাথে থাকা উচিত।
আমি তরুণদের এই আহ্বানটুকুই করি।